আমার গুরু বাবা যুধিষ্ঠির তোমার হলো পরম ধর্ম। হিংসা পরিহার করে চলবে। কোন কার্য উদ্ধার করতে গেলে রক্তপাত ঘটে নেওয়া হয়। তাই গুরুদেবের কাছে দীক্ষা নেওয়ার পর আমি একেবারে খুন করা ছেড়ে দিয়েছি। এখনো এমন মূর্খ কর্মচারী ধর ভুল বশত দু একটা ফোন করে তার আমি থাকতে রক্তপাত আমার গরিব দল প্রভু সব সুন্দর পুস্তকে আসছে। জানোয়ারটাকে একেবারে শেষ করে দিয়েছি স্যার। তোরা কি করছিস? ভদ্র লোকের এমন একটা ভালো ছেলেকে তোরা মরতে দিস কেন? আবর এ চাল ধরতে গিয়েছিল, আগেও তুই তাই নাকি? কি করে মরল রে হলো? আর বলবেন না স্যার, ওই ফার্নেসের চলন্ত লোহার মধ্যে বেশ দর্শনের ব্যাপার। তার কেউ দেখেছি তো? না স্যার, এখানে আমাদের আজাদ বাহিনী ছাড়া আর কেউ ছিল না স্যার। তবে আমার কিছু ওই ডেড বডিটা নিয়ে আসার সময় ওই কালু সর্দার তোর বাড়িতে সে কার কি করছিল? সেটা তো আমিও বুঝতে পারছি না স্যার। অনুসন্ধান করো কারণ কারো সন্তান যদি বেইমানি করার চেষ্টা করে। না বাবু না, এই কালো সর্দার গরিব ছোট লোক হতে পারে, কখনো সে বেইমান নয়, আর বেইমান করতে শিখিনি। আর তাই আজকের এই ঘটনার কথা আমার কাছ থেকে অন্য কেউ আর জানতে পারবে না বাবু। তাহলে শুন করো, এই ডেলিভারিটাকে বস্তায় করে ভরে ওই ট্যাক্সি করে ওই গঙ্গার জলে ফেলে দিয়ে আসবি না। আমি এই পাপ কাজ করতে পারবো না বাবু। কেন? এবার তোদের রক্ষা করতে আমি যেদিন থেকে প্রদীপ বাবুর মাথায় লাঠি মেরেছি সেই সেদিন থেকে আমার একমাত্র ছেলের প্রচন্ড জ্বর। অনেকদিন চিকিৎসা করিও আমি তাকে সুস্থ করে তুলতে পারিনি বাবু। তাই আমাকে পাপের সাজা দিয়ে আমাকে কাঁদিয়ে গত রাত্রে আমার ছেলে মারা গেছে বাবু, মারা গেছে। শোন কালো, যে গেছে সে তো আর কোনোদিন ফিরবে না। তাই তার দুঃখ ভুলে তুই যে যার কর্তব্য পালন কর। না বাবু না, এই পাপ কাজ আমি করবো না। তাহলে কি জন্য তুই এখানে? আমি ছুটি নিতে হ্যাঁ, আজ থেকে একেবারে ছুটি। আপনাদের এই মত পাপের কাজে আমি জবাব দিয়ে গেলাম, জবাব দিয়ে গেলাম। কাজে জবাব দিয়ে গেলে এবার তো না খেতে পেয়ে মরবে। তাই বলছি এই ভগবান আমাকে শক্ত দুটো হাত দিয়েছে বাবু, বড় কিছু করতে না পারলো এই দুটো হাত দিয়ে আমি মোট বইবো, রাস্তায় রিক্সা চালাবো, তবু এই পাপ কাজ কিন্তু আর আমি করবো না বাবু। কিন্তু কথাটা মোটাকে যদি গরিব বেইমানি করতে চেষ্টা করিস বাবু, এই শহরের 100টা বেইমানির মধ্যে 99টা করে আপনাদের মতো শিক্ষিত ভদ্রলোকের দল। আমার মতো ছোট লোক নয়, আমার মতো মুখ্য সূক্ষ্ম ছোট লোকেরা নিমক খেয়ে তার গুণ দিতে জানে। বেইমানি করতে তারা কখনো শিখেনি বাবু, বেইমানি করতে তারা কখনো আরে এরাও যদি জ্ঞান হয় তাহলে সমাজটা উচ্ছন্ন যাবে, আর বাকি কোথায় রে?
ভাগালে কি গরু পড়বে না স্যার? এখনই লাশটা আপাতত ওটাকে বস্তা করে আমার আমার গুপ্ত কক্ষে রেখে দে। আজ রাত্রেবেলায় ওটাকে ওই গঙ্গার জলে ফেলে দিবি। যা। আরে দাঁড়াও দাঁড়াও, এই লোকটা আমার কারখানার শ্রমিক, কর্মরত অবস্থায় শহীদ হয়েছে। তার স্মৃতির প্রতি একটু শ্রদ্ধা বড় ভালো ছিল। বেচারা বেচারা আমার জামা, কিন্তু কিন্তু দুর্ঘটনা সব উলট পালট হয়ে গেল। বেচারা এই রূপে আমার মেয়ে কত চুমু খেয়েছে। ওকে একটু আদর ভালোবেসে ওর মুখটাকে একেবারে রাতি মেরে তোমার মৃত্যু দিয়ে আমার শুরু হোক নতুন জীবন। আমার মেয়ে চলার বিষাক্তটাকে চিরদূরে উড়ে দিয়েছে আমার শুনছি ওখানে কি খুব গন্ধ ছড়াচ্ছে। তাই ওটাকে সরিয়ে দিয়ে আমার চলা করতে গন্ধমুক্ত হতে আমি খুব শীঘ্রই ওই দোয়াল চলতে আশ্রমীতে বৃন্দাবনে চলে যাচ্ছি। গুরু কি বাহি গেল, গুরু কি বাহি গেল, গুরু কি বাহি গেল। আপনি এই গুরু পড়াবের সময় গুরুদেবের পরিবর্তে কারো বাবু কেন? আমরা সব জায়গাতে অর্ডারে আসি স্যার, মিস্টার দাশগুপ্ত। যাক যাক বলুন। যাক বলুন, প্রদীপ রায় এখন কোথায়? প্রদীপ রায়? সে আবার কি? আপনার কারখানার একজন শ্রমিক। ও ভালো হবে, ওটা তো আমি বলতে পারবো না। আর আমি তো সবসময় আমার গুরুদেবের চরণ বন্দনায় ব্যস্ত থাকি। ওটাই আমার ম্যানেজার ওই অলোক বাবুই জানে। ও আপনার জানার প্রয়োজন আছে বলে আমি মনে করি মিস্টার দাশগুপ্ত। প্রদীপ রায় আপনার কারখানায় কাজে যোগ দিয়েছিল, কিন্তু আর সে বাড়ি ফিরে যায়নি। হঠাৎ তেমন একটা অভিযোগ, আপনাকে কি করবো বুঝি? সে আপনার জন্য কোনো লাভ নেই মিস্টার দাশগুপ্ত। আপনি শুধু এটা জানলেই হবে যে প্রদীপ রায় এখন কোথায়। দেখুন কারখানা কাজে ফাঁকি দিয়ে কোথাও প্রেম করছে নাকি? হঠাৎ এরকম ধারণা হয় আপনার মনে হয়? না মানে এরকম ছেড়ে তো তাই মনে হলো আর কি। সেই সঙ্গে আপনার কি এটাও মনে হয়নি যে প্রেম করতে গিয়ে কোনো ঘটনা ঘটলেও হতে পারে? আপনার সরকার শিল্পপতির মোড়। তার মানে মানের ওপরে নিশ্চয় জানাবো, তার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর আমি দিচ্ছি দারোগা বাবু। এটা পড়লেই বুঝতে পারবেন যে আমাদের কোনো দায়বদ্ধতা নেই। তাহলে আপনারা বলতে চাইছেন যে পরিবাবু আমার ভাই ছুটি নিয়ে চলে গেছে? আমি বলছি না, ওই প্রদীপ রায়ের হাতে লেখায় বলছে স্যার। মিস্টার মজুমদার নাগদিন মাছ দেখার চেষ্টা করলো, মাছটা কিন্তু আমার চোখে নড়ছে। উপযুক্ত প্রমাণ নিয়ে আবার আমি আসবো, সেদিনের জন্য তৈরি থাকুন দাশগুপ্ত আর মজুমদার। চলি, নমস্কার। নিশ্চয়ই দেখা হবে দারোগা বাবু। তবে তার আগে ওই প্রদীপ রায়ের লাশটা গঙ্গার বুকে ভাসিয়ে দেব।
প্রদীপের নিজের হাতে লেখা স্যার। তবে কয়েকদিন আগে আজ আমি শুধু ওই পুরনো তারিখটা ফিনিশ করে আজের ডেটটা বসিয়ে দিয়েছি স্যার। বেশ করছি বাবা, বেশ করছি। আরে এই না হলে আমার কারখানার ম্যানেজার। সবাই তো আপনার পদতলে বসে শিখেছি স্যার। আমি কে বাবা? সবাই সবাই তো আমার গুরুদেবের ইচ্ছা। আমি যন্ত্র, তিনি যন্ত্রী, তিনি যেমন ভাবে চালান আমি তেমন ভাবে আমার গুরুদেবকে জানো। তোমার কর্ম তুমি করো, লোকে বলে করেছি সকলে তোমার ইচ্ছা ইচ্ছা মই করি তোমার কর্ম তুমি করো, লোকে বলে করে মিস্টার দাশগুপ্ত সত্যি একটা আপনি যন্ত্র, কিন্তু সময়ের অপেক্ষা। ও যন্ত্র চালাবো আমি, আর আপনাকে উঠতে বললে উঠবেন, আর বসতে বললে বসবেন, আর আপনার বোন আদর করে সেভাবে আমি অঙ্গ সানি করে নেব। আর আমাকে বাধা দেবার আর কেউ থাকবে না, কেউ নেই। কেউ তো নেই, তাহলে কেউ আমাকে তারও সরে চিৎকার করে দেখলো। তোমরা কেউ কি দেখেছ? আমার প্রদীপ কোথায়? বলো না, বলো না আমার প্রদীপ কোথায়, বলো। তুমি চরকায় উঠে এলে কেন করলা? ডাক্তার বাবু তোমার বিছানা থাকতে নিষেধ করেছেন। আমি যা বিছানায় শুয়ে থাকতে পারছি না গো। আমার প্রদীপ আত্মচিৎকার করে মা মা বলে ডাকছে। তুমি দেখে নো, 2-4 দিন পরে ঠিক বাড়ি ফিরে আসতে বললা। কবে কবে ফিরে আসবে? আজ 5 দিন হয়ে গেল, সে যে কাজে গেল এখনো পর্যন্ত ফিরে এলো না। জানি না, আমি কিচ্ছু জানি না করুণা। আর 4 দিন ধরে আমি ওকে তন্ন করে তবু সন্তান আমি তোমরা পেলে না, তাই তো তাহলে একটা জ্বলন্ত ছেলে এই জগৎ সংসার থেকে 15 বছর লিখে মিলিয়ে গেল। আমার পদে কি করছেন? সাত সকালে প্রদীপ প্রদীপ করে মরা কান্না করে বাড়িটাকে শ্মশান বানিয়ে ফেলেন। প্রদীপ বাড়ি ফিরবে না তো যাবে কোথায়? তুমি কতদিন বলতে পারলে বাবা? ছেলেটা আজ 5 দিন হলো বাড়িতে ফেরেনি, আর তুমি 5 দিন কেন, 5 বছরও না ফিরলে তার জন্য মরা কান্না করতে হবে না, বুঝলে? দেখুন, কোথাও হয়তো ব্যাংক ডাকাতি করেছে, তার জন্য পুলিশে ধরে তাকে জেলে খাচ্ছে। আমার ছেলেরা না খেতে পেয়ে শুকিয়ে শুকিয়ে মরবে, তবু আমার ওই চিন্তা জঘন্য কালকে কখনো করতে পারে না, কখনো না। আর সাফাই গাইতে হবে না আপনাকে। আপনার ওই বেকার বাউন্ডারি ছেলে
যদি কিছুই যায় না আছে তাহলে তাহলে তুমি এখানে এসেছো কেন? আর কেন বা এদের কাটা হয়ে নুনের ছিটে দিচ্ছ? নুনের ছিটার আর কি আছে? যা সত্যি আমি তাই বলেছি। সত্যি ভূতাধারী ধর্ম কন্যা ছেলে এই সংসারের প্রতি তুমি অনেক উপকার করেছো মুক্তি। এবার দয়া করে এখান থেকে উঠে হলে এনাদেরকে একটু শান্তিতে থাকতে দাও। ও আমি এখানে রয়েছি বলে সকলের না বিশ্বাস হচ্ছে, তাই না? ওর কথা তুমি কিছু মনে করো না বৌমা, ও চিরকালে এরকমই। না, ও চিরকাল ওরকম ছিল না। আপনারা বস করে ওষুধ খাইয়ে ওকে ওইরকম তৈরি করে। তোমার মুখে যে কথা শোভা পায় বাবা, এ কথা কি তোমার মুখে শোভা পায়? আপনার এই জ্ঞানের বাণী কাকে শোনাচ্ছেন বাবা? আপনার এই জ্ঞানের বাণী পরিষ্কার চলে পড়ে, কিন্তু ওর মতন দুর্গন্ধযুক্ত কাদাই নয় বাবা, কাদাই নয়। কি বললে তুমি? আমি দুর্গন্ধময় যুক্ত কাদা? কাদা কি ব্যাপার বলো তো? বাড়িতে তো হল্লার মাঝে কি মানুষ বাস করতে পারে? সুদীপ বৌমা, তোমরা কোথা থেকে বেরোচ্ছ? টিভিতে একটা নাইস হিন্দি সিনেমা দেখছিলাম, আপনাদের চিৎকারে সেটাও দেখা হলো না, তাই তোমরা কি কোথায় বেরোচ্ছ? হ্যাঁ শোনো মা, আমাদের ফিরতে দেরি হবে, তোমরা রান্না করে খেয়ে নিও। তুই যাচ্ছিস তখন আমার ওই প্রদীপের কিছু সন্তান। আমি একজন শিক্ষিত রুচিশীল অফিসার হয়ে একটা রংবাজ মস্তানকে ওই প্রথম পথে খুঁজে বেড়াবো মনে ভার। এসো তোমরা। চলো। আপনারা সকলে এখানে আছে। একটা কথা পরে শুনবো বাবা, পরে শুনবো। আর তার আগে বলো, তোমার কথাও কে? সমাজের বুকে এক অবহেলিত উপেক্ষিত চরিত্র, এই সংসারের জঞ্জাল। আমার জীবন নাটকের নাট্যকার এই পবিত্রা। তুমি কোথায় গেলে পবিত্র? দেখে চেনার উপায় নেই দাদা। গঙ্গার জলে দেহটা পচে গলে একেবারে একাকার হয়ে গেছে। তার উপর ওই অসামাজিক লোকগুলো এমন ভাবে তার মুখটাকে ভেতরে দিয়েছে যে তাকে চেনার একেবারে উপায় নেই দাদা। দাদা এ আমাদের প্রদীপ, দাদা এ আমাদের প্রদীপ হতে পারে না, যে মানুষের উপকার ছাড়া কোনো অনিষ্ট করেনি, তার আমার পরিণত হতে পারে না কোনোদিন না। তুমি চুপ করে আছো কেন? আমার অন্তরটা যে একেবারে পাথর হয়ে গেছে। আমি চেষ্টা করো সেই পাথর থেকে চোখের জল চড়াতে পারছি না। তুমি কোথায় পেলে পবিত্র? গঙ্গার জলে ভাসতে ভাসতে তীরে এসে ঠেকেছিল। সেখানে তাই অনেক কৌতূহলী মানুষের ভিড় জমেছিল। ওর মাঝ থেকেই আমি আবিষ্কার করি ও আমাদের প্রদীপ। তুমি কি সত্যি নিয়ে গেছো? তাহলে কেন তুমি আমার মনে দাও দাও করে চললে? বলো ঠাকুর
তুমি যা বলে গেলে শেষ পর্যন্ত তাই করলে ঠাকুরপো। বাবা ঠাকুরপো তুমি বলেছিলে বৌদি, স্টিল প্লান্টের যে আমি চাকরি করি তাতে আমি যে কোনোদিন হারিয়ে যেতে পারি। তাই তো আমি চাই আমার এক মায়ের কোলে আরেক মায়ের শান্তির আশ্রয়। ঠাকুরপো এসব তুমি কি বলছো? আমি এক স্বপ্নের কথা বলছি বৌদি, যে স্বপ্নে আমি দেখেছি তুমি হয়েছ সর্বস্বাধরিত্রী, আর তোমার শীতল কোল হয়েছে এই সমাজ সংসার উপেক্ষিত আমার বাবা মায়ের শেষ ঠিকানা। আমি পারবো না, আমি করতেই পারবো না। পারবে না বৌদি, কেন পারবে না? শুনেছি মেয়েরা মায়ের গুণ নিয়ে পৃথিবীতে জন্মায়, আর তুমিও তো নিশ্চয়ই তার ব্যতিক্রম নও বৌদি। মনে করে দেখো না বৌদি, তোমার জন্মদাত্রী মায়ের কথা। তোমার বাবার হাজার উপেক্ষা সত্ত্বেও তিনি যেমন তোমাদের ভাই বোনকে মাতৃস্নেহের আঁচলে লুকিয়ে রেখে আর সঠিক ঠিকানা প্রদান করেছেন, আর ঠিক তেমনিভাবে এই সংসারের ছল ছঞ্জার হাত থেকে আবার উপেক্ষিত বাবা মাকে আমি মায়ের না করতে পেরে যার জীবনের দিন নিত্য যার উত্তম সে কোনোদিন পারবে না তার জীবনটাই এনজয়, তার শ্রেষ্ঠ জীবনের 25টা বছর ভাবে এনজয় করে গেলে বলে এবার মাতৃরূপে তুমি জীবনটাকে এনজয় করে দেখো না। জীবনের সুখ শান্তি আর আনন্দ তুমি পাও কিনা আমি তোমার পায়ে ধরে অনুরোধ করে বলছি বৌদি। আমি তোমার অনুরোধ রাখতে পারিনি তাই কি তুমি তার জন্য আমার উপর অভিমান করে চলে গেলে? বলো ঠাকুরপো, আমি এই তোমার অঙ্গ স্পর্শ করে বললাম আজকে আমি সম্মান করলাম। আমার এই উগ্র আধুনিকা সাজ ছেড়ে আমি শাড়ি পরবো। আর এই রূপ ছেড়ে আমি তুমি কি বলছো বাবা? আমি কিছু বলতে পারছি না। মাগো উগ্র আধুনিকা কেউ আমাকে বাধা দেয়নি। এই প্রদীপ আমাকে সেই শিক্ষিত করেছে। মা বলেছে যে পথে আমি যাচ্ছি ভুল। বাবা আপনি শিক্ষক, কিন্তু আপনার শিক্ষায় আমি শিক্ষিতা হয়নি, হয়েছি আপনার ছেলে শিক্ষায় শিক্ষিতা। তাই সেই বিবেকের গায়ে আঘাত করে আমাকে প্রদীপ শিক্ষা দিয়ে গেছে। বাবা চলুন মাস্টারমশাই, এই গলা পুঁথে দেহটাকে নিয়ে আর অপেক্ষা না করে ওকে আমরা শ্মশানে দাহ করার জন্য দাঁড়াও। পবিত্র, ওকে শ্মশানে দাহ করার আগে আমাদের সকলের মাঝে একটা কথা পরিষ্কার হয়ে যাওয়া দরকার। কি কথা? দাদা এই সংসার থেকে আলাদা। প্রদীপ যদি কিছু রোজগার করে দিত, কাজ বন্ধ হয়ে গেল। এবার এই সংসারটা চলবে কি করে? বাবা মায়ের দায়িত্ব কে নেবে? কি বলছিস তুই? ঠিকই বলছি। আমার বাড়িটা কমপ্লিট হয়ে গেলে
আমরা সেই নতুন বাড়িতে চলে যাব, তখন তোমাদের চলবে কি করে? কি হবে তোমাদের এই নতুন ঠিকানা? শিক্ষিত সমাজের বলুন, তোমরা আমাকে বলে দাও আমাদের শেষ ঠিকানা কি? শেষ ঠিকানা কি? সুধীর, দেখো তো বলতে পারলে পরে অকালে হারে যা ভয়ের চাইতে তোর কাছে এই বিচারটাই বড় হলো বাবা। এই বিচারটাই তোর কাছে বড় হলো। বড় নয় মা, বড় যদি মনে হচ্ছে তাই, কারণ এরপর তোমাদের দুজনে দায়িত্ব কে নেবে? সুধীর, আমার একার পক্ষে সম্ভব নয়। সুধীর, বাবা মার জন্য তোকে ভাবতে হবে না রে সুদীপ। ওদের দুজনের দায়িত্ব আমি একাই নিতে পারবো। কিন্তু আমি পারবো না, কারণ আমরা যখন সংসার থেকে আলাদা তখন এই বোঝাটা আমার পক্ষে নেওয়া সম্ভব না। না না, তোমাদের কাউকে কোনো দায়িত্ব নিতে হবে না, কারণ আমরা কারো অন্য ভাগ বসাবো না। ভাগ বসাবার কথা নয় মা, আমি শুধু বলতে চাই তোমাদের একজন আমার কাছে আর অন্যজন দাদার কাছে। বাহ, চমৎকার! হাই সোসাইটির ক্ষেত্রে এটা একটা সুন্দর ব্যবস্থাপনা। এর ফলে দুজনে একটা করে বিনা পয়সার কাজের লোক পেয়ে যাবে, তাই না দাদা? পবিত্র আধুনিক সমাজের সুসভ্য মানুষের দল, কান পেতে শুনুন। এই কুটিল সংসারে শিক্ষিত সমাজে সন্তান খুঁজে দিচ্ছে বাবা মায়ের সেই ঠিকানা। বাংলাদেশে কোথায় থাকবে বাবা মা? দেশের মানুষ তোমরা চলে যাও সেই ঠিকানা। স্বামী
তুমি একটিবারের জন্য মনে করে দেখো তো আমাদের এই 25টা বছরের দাম্পত্য জীবনে কোনদিন আমাদের মধ্যে রবিন হয়েছে কিনা আমরা কি দাঁড়িয়ে পেরেছি আমাদের চলার পথের নিশানা না অথচ দেখো কন্যা আজ আমাদের সন্তানরা বুঝে দিচ্ছে আমাদের সেই নতুন না বাবা না, আমি বেঁচে থাকতে তোমাদের এই পরিণতি আমি হতে দেবো না বাবা। এই সমাজ সংসারের মূল্যহীন বেতন করার তুই এই সমাজের থেকে বিচ্ছিন্ন হবি কেন রে বাবা? আয় বাবা আয়, তোকে আমি তোর উপযুক্ত স্থানে ঢেকে আছি। এই সংসারে বাস করে নরক যন্ত্রণা বোধ করে তিল তিল করে তুলছে। অনেক ভালো হয়েছে কন্যা, অনেক ভালো হয়েছে। কোথায় যাচ্ছেন বাবা? সেই কন্যা নরক থেকে উদ্ধার করতে বলে সন্তানের আরেক না আর সেই পুত্র আর পিতা হবে আমার এই অপদার্থ পুত্র আমার উপর অনেক দায়িত্ব চাপিয়ে দিয়েছে, আমাদের ছেড়ে চলে গেছে। আগে পিতার মুখাগ্নি করত এই পুত্র, কিন্তু এই বিপরীত তর্কে যুব তর্কে পুত্রের মুখাগ্নি করতে চলেছে আমাদের মধ্যে হত ভাগ্য বাবা হত ভাগ্য বাবা। আপনার সঙ্গে যাবো। স্বার্থপর কুলাঙ্গার সন্তান না গেলেও আপনার এই উগ্র আধুনিকা নষ্ট বৌমা আপনার সঙ্গে যাবে বাবা। আজ আপনার সঙ্গে না, আমি তোমাকে ওদের সাথে যেতে দেবো না। মাননীয় ভদ্রমন্ডলী, আপনাদের সমাজ সংসারে এই দৃশ্য ঘটে যাওয়ার পরও রাস্তাঘাটে গ্রামে বাসে জোর গলায় আপনারা বলতে পারবেন আপনারা ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। না না বাবা পবিত্র না, না এই এখানে কোনো দোষ নেই বাবা। সেই সমাজের সংসারে তাই তোমরা প্রদীপকে দাহ করে আমাদের যেদিকে দুটো চোখ যায় আমরা সেদিকে চলে যাবো বাবা, আমরা সেদিকে চলে যাবো। তোরা সুখী হো বাবা, শান্তিতে থাক, সুখে থাক, শান্তিতে থাক। মাস্টারমশাই, আমাদের যে যাবার সময় হয়ে গেছে, আমার এই প্রদীপের কাছে সারাদিন এই বিচিত্র সংসার ছেড়ে চিরবিদায় নিয়ে আমরাও শ্মশান যাত্রী হই। যাত্রা করো, এই যাত্রায় যেন আমাদের মাননীয় দর্শক মন্ডলী, এই অভিন্ন হৃদয় বন্ধুহারা ব্যথাতুর পবিত্র চেতাচ্ছি মুখে আজ আর কোনো ভাষা নেই। আছে শুধু আপনাদের কাছে শুধু জিজ্ঞাসা, আপনাদের এই সম্মিলিত প্রতিবাদে
এই সমাজ ব্যবস্থা থেকে সেই পথটাকে খুঁজে হারিয়ে দেবে। এই সমাজে বাবা মায়েদের শেষ ঠিকানা। আপনারা কেউ ভুলে যাবেন না, আমাদের কিন্তু এখনো অনেক কিছু বাকি আছে।